নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি। ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য। যদি ফিরতে চাও। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন, যদি ফিরতে চাও। কিছু মানুষ জীবনের কালচক্রে এমন দু একটা অভিশপ্ত বিরল ঘটনার সাক্ষী থেকে যায়, যার ব্যাখ্যা দেওয়ার মতো শব্দ মানুষটার কাছে থাকে না। পড়ে থাকে শুধু একটা ভয়ঙ্কর ঝাপসা অন্ধকার আর একটা অভিশপ্ত অভিজ্ঞতা। আমি সবে বিএসসি পাস করে এমএসসি পড়ার জন্য শহরের ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। আমাদের গ্রাম থেকে ট্রেনে করে তা প্রায় ঘন্টা তিনেকের রাস্তা। ট্রেন থেকে নেমে বাসে আরও মিনিট 15। কাজেই সেই কাক ভরে বেরিয়ে সব ক্লাস করে বাড়ি ফিরতে সন্ধে হয়ে যেত। আর সেদিন ছিল শনিবার। এমনিতেই শনিবার বাড়ি ফিরতে আমার একটু দেরি হতো, কারণ কলেজের পর আমার প্রাইভেট টিউশন থাকতো। পড়ে বাড়ি ফিরতে একটু দেরি হতো, তাই শেষ লোকাল ধরে বাড়ি ফিরতে প্রায় 10টা বেজে যেত। সেদিনও টিউশনের পর শেষ লোকাল ধরে বাড়ি ফিরছিলাম। ট্রেনের কামরায় উঠতেই দেখলাম ট্রেনটা প্রায় ফাঁকা। হাতে গোনা খান 10 লোক ওই কামরায় আছে, আর প্রত্যেকেই প্রায় জানলার ধারে সিটগুলো দখল করে বসেছে। তাদের মধ্যে 2-1 তো জানলায় মাথা ঠেকিয়ে পরম নিশ্চিন্তে রেলগাড়ির তালে তালে দুলে দুলে ঘুমাচ্ছে। যদিও কামরার শেষের দিকে জানালার ধারে সিটগুলো ফাঁকাই ছিল, তবুও আর ভেতরের দিকে ঢুকতে ইচ্ছে হলো না। একেই পচা ভাদ্র মাসের ভ্যাপসা গরম, তার উপর আবার সেদিন সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে গুমোট করে আছে। তাই কামরার গেটের কাছেই পাদানির ওপর পা রেখে বসে পড়লাম। তারপর পকেট থেকে মোবাইলটা বার করে ঘাঁটতে শুরু করলাম। আমি ধীরে ধীরে মোবাইলের মধ্যে ডুবে গেলাম। এদিকে ট্রেনটাও দ্রুত গতিতে একটা একটা করে স্টেশন ছাড়িয়ে ছাড়িয়ে এগিয়ে যেতে লাগলো। আমার কিন্তু সেদিকে হুঁশই ছিল না। হঠাৎ পেছন থেকে একটা গলা শুনে আমার হুঁশ ফিরল। কিরে অনুপম, কেমন আছিস? আমি আমার নামটা শুনে পেছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখলাম আমার বয়সী একজন ছেলে আমার দিকে হাসি মুখ করে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণ তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। সে আবার বলল, কিরে, চিনতে পারছিস না? আমি চঞ্চল রে। আমি তাও মনে করতে পারলাম না। তারপর সে যখন বলল, আরে কাশীপুর প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়তাম, মনে নেই? কতবার টিফিন থেকে পালিয়ে ঘোষেদের আমবাগানে আম চুরি করতে যেতাম, তোর মনে পড়ছে না? এবার আমি তাকে চিনতে পারলাম। আরে চঞ্চল, তুই এতদিন কোথায় ছিলিস? সেই যে প্রাইমারি স্কুল ছাড়লি, আর তো তোর কোনো দেখা সাক্ষাৎই নেই। কোথায় ছিলি এতদিন? কি করছিস এখন? এতগুলো প্রশ্নের একটারও উত্তর না দিয়ে সে প্রথমেই বলল, আয়, ও ওখান থেকে উঠে আয়, সিটে বসে তোকে সব বলছি। ও ওখানে বসিস না, উঠে আয় ওখান থেকে। আমি একটু ঠাট্টার হাসি হেসে বললুম, কেন, এখানে বসলে কি হবে? কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর বাইরেটা খালি একবার দেখবি আয়। চঞ্চল একটু আমতা আমতা করে বলল, না মানে চলন্ত ট্রেনে এরকম গেটের মুখে বসাটা কি ঠিক হবে? তার চেয়ে বরং ভেতরে তো এত সিট আছে, চল ভেতরে গিয়ে বসি। আমি এবার চঞ্চলকে একটু জোর দিয়ে বললাম, আরে কিছু হবে না, আয় তো, এত ভয় করলে চলে?
আর তাছাড়া আগে তো তুই এত ভীতু ছিলিস না, কেমন ড্যাং ড্যাং করে বড় বড় গাছে উঠে যেতিস। তখন তো ভাবতুম চঞ্চলের মতো সাহসী বোধহয় আর কেউ নেই। এখন তো দেখছি তুই একটা ভীতুর ডিম। কথাটা শুনেই চঞ্চলের মুখটা কেমন একটা হয়ে গেল। বুঝলাম কথাটা একদম ঠিক জায়গায় লেগেছে, একেবারে আঁতে ঘা লেগেছে। এবার সে যে ভীতু নয় সেটা প্রমাণ করার জন্য সে আমার পাশে এসে বসে পড়ল। তারপর একটু বেপরোয়াভাবে বলল, আরে না না, ভয় নয়, মানে ইদানিং ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনা এত ঘটছে, তাই একটু সাবধান হওয়ার কথা বলছিলাম। আসলে সাবধানের মার নেই কি না, না হলে ভয় পাবে কে, আমি আর ভয়। বলতে বলতে দুজনে খোশ মেজাজে গল্প জুড়ে দিলাম। ট্রেনটাও হাওয়ার সাথে পাল্লা দিয়ে ধেয়ে চলল তার গন্তব্যের দিকে। চঞ্চল তার জীবনের ব্যর্থ ইতিহাস শুনিয়ে চলল আমাকে। জানিস, প্রাইমারি স্কুল ছাড়ার পর আর হাই স্কুলে ভর্তি হওয়া হয়নি। অতগুলো ভাই বোন, সংসারই ঠিক করে চলতো না, তাই বাবা একটা গ্যারেজের কাজে লাগিয়ে দিল। চঞ্চল বলে চলল তার দুঃখের প্যান প্যানে কাহিনী। আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনের দিকে চোখটা রেখে মাঝে মধ্যে শুধু হ্যাঁ হুঁ দিয়ে চললাম। আমি এমন একটা ভান করলুম যেন আমি তার কথা কত মন দিয়ে শুনছি, কিন্তু সত্যি বলতে কি, দু একটা কথা ছাড়া আমার কানে খুব বেশি কিছু ঢোকেনি। কিন্তু চঞ্চল থামল না, সে বলে চলল। সে এক দৃষ্টে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে তার ভাগ্যের নিষ্ঠুর পরিহাস শুনিয়ে চলল। হঠাৎ একটা করে চিৎকার হতেই আমি চমকে মোবাইল থেকে মুখটা তুলতেই এক রাশ রক্ত আমার মুখে ছিটকে এসে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই চঞ্চলের দেহটা লাট খাওয়া ঘুড়ির মতো আমার কোলে এড়িয়ে পড়ল। তার মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে, রক্তে তার গোটা মুখ ভেসে যাচ্ছে, আর দেহটা আমার কোলে পড়ে বলির পাঁঠার মতো থরথর করে কাঁপছে। এই সব চোখের সামনে দেখার পর আমি কেমন হতভম্ব হয়ে গেলাম। কয়েক মুহূর্তের জন্য আমি পাথরের মূর্তির মতো জমে গেলাম। তারপর আমার যখন চেতন ফিরল, আমি চিৎকার করে উঠলাম, চঞ্চল, এই চঞ্চল, চোখ খুল চঞ্চল, কথা বল, তোর কোথায় লেগেছে চঞ্চল, বল আমাকে, জল খাবি, দাঁড়া জল খাবি, জল। বলেই আমি জলের বোতল চাওয়ার জন্য ট্রেনের কামরার ভিতরের দিকে তাকালাম। ওই পরিস্থিতিতেও আমি অবাক হয়ে গেলাম। দেখলাম ট্রেনের কামরা পুরো খালি, কেউ কোথাও নেই। সবাই যে কখন নেমে গেছে আমি বুঝতেই পারিনি। চলন্ত গাড়ির কামরায় কোথাও জলের বোতল আছে কিনা দেখতে যাব বলে উঠতে যাচ্ছি, হঠাৎ চঞ্চল তার কাঁপা কাঁপা হাত দিয়ে আমার হাতটাকে টেনে ধরে বলল, দেখলি, বোধহয় সিটে গিয়ে বসলেই ভালো হতো। একটুখানি ভালো লাগার, একটু চেদের জন্য কেমন সব এলোমেলো হয়ে গেল। আমার আর বাঁচা হবে না। যদি একটু সাবধান হতাম, তাহলে বোধহয় এই বিপদটা এড়িয়ে যেতে পারতাম। আমি তো আর বাঁচব না। তুই কিন্তু আর কখনো এরকম ভাবে বসিস না, সাবধানে থাকিস। আর এরপরেও যদি বেপরোয়া হতে ইচ্ছে করে, তাহলে ভাবিস বাড়িতে কটা মানুষ আছে যারা আর যাই দেখতে পারুক, তোর মরা মুখটা দেখতে পারবে না। আমি চললাম। তাদেরকে তুই নিরাশ করিস না। তুই চলে গেলে তাদের জীবন একেবারে থেমে যাবে। জীবন তো
লাশের মতো। কথাগুলো বলতে বলতে তার কণ্ঠস্বর বন্ধ হয়ে যেতে লাগলো। চোখের মণি দুটো ধীরে ধীরে চোখের কোঠরে হারিয়ে যেতে লাগলো। আমি তার গালে দুটো থাপ্পড় মেরে বললাম, চঞ্চল, এই চঞ্চল, এই চোখ খোল। তার গোটা শরীরটা ঝাঁকার দিয়ে উঠল। তারপর বড় একটা নিঃশ্বাস নিয়ে সে হাতের আঙুল দিয়ে পাশে পড়ে থাকা তার সাইড ব্যাগটার দিকে ইশারা করলো আর ধীরে ধীরে বলল, ওতে ওতে আমার আমার মাইনের টাকাটা আছে। আমার মায়ের হাতে একটু দিয়ে দিস বন্ধু। এই কথাটাই শেষ বলে সে আমার কোলে মাথা রেখে চিরকালের মতো আমায় অপরাধী করে চলে গেল। আমি আমার ভুলের জন্য রাগে বারবার মাথাটা ট্রেনের গেটের ওপর ঠুকছিলাম আর ভাবছিলাম, যদি যদি ওখান থেকে উঠে যেতাম তাহলে বোধহয় সব ঠিক থাকতো। কারো মৃত্যুর কারণ হওয়া যে কতটা ভারী একটা বোঝা তা আমি সেই মুহূর্তে বুঝতে পারছিলাম। ইচ্ছে হচ্ছিল ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে মরে যাই, কিন্তু অত বড় বুকের পাটা আমার ছিল না। আমিও পাথরের মূর্তির মতো তার নিথর দেহটার কাছে বসে রইলাম। হঠাৎ ট্রেনের একটা ধাক্কায় কিছুটা দূর থেকে চঞ্চলের সাইড ব্যাগটা আমার পায়ের কাছে সরে এলো এবং তার ভিতর থেকে একটা 1000 টাকার নোটের বান্ডিল বেরিয়ে এলো। নিশ্চয়ই ওটা ওর মাইনের টাকা, যেটা ওর মায়ের হাতে দিতে বলেছিল। এতক্ষণ হুঁশ হয়নি, বা বলতে পারো লক্ষ্য করার মতো পরিস্থিতি ছিল না। অনেকক্ষণ সেই নোটগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার কেমন একটা সন্দেহ হলো। টাকার বান্ডিলটা হাতে নিতেই বুঝলাম আমার সন্দেহটা একেবারে ভুল নয়। ওই টাকাগুলো অনেক পুরনো। ওই টাকাটা এখনকার সরকার বাতিল করে দিয়েছে। ও নোট আর চলে না। যদি একটা দুটো নোট হতো তবুও ঠিক ছিল, কিন্তু ওখানে 8000 টাকা ছিল আর সবকটাই পুরনো 1000 টাকার নোট। আমি সঙ্গে সঙ্গে ওর ব্যাগ হাতড়ে একটা চকচকে নতুন পকেট ক্যালেন্ডার পেলাম, যেটা প্রায় বছর 5 আগের পুরনো ক্যালেন্ডার। ব্যাগে পুরনো ক্যালেন্ডার থাকতেই পারে, কিন্তু 5 বছরের পুরনো ক্যালেন্ডার এত চকচকে হতে পারে না। এবার আমার গাটা কাঁটা দিয়ে উঠল। যে ভয়টা এতক্ষণ পাচ্ছিলাম সেই ভয়টা নয়, এ এক অজানা ভয়। আমি ধীরে ধীরে চঞ্চলের মৃতদেহটার দিকে তাকালাম। যা দেখলাম তাতে আমি ভয়ে শিউরে উঠলাম বটে, তবে এটার জন্য আমি মনে মনে প্রস্তুত ছিলাম। দেখলাম চঞ্চলের ফ্যাকাশে দেহটা একটু একটু করে উঠে দাঁড়িয়েছে আর আমার দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হাসি হাসছে আর বলছে, আমি আসব যখনই দেখব কোনো স্বার্থপর মানুষ কারো কথা না ভেবে তার জীবন নিয়ে মৃত্যুর সাথে লুকোচুরি খেলছে, তখন আমি আবার আসব। তবে সব সময় আমি বাঁচাতে আসব না। আমার মতো ভুল করিস না বন্ধু। জীবন অনেক মূল্যবান, এর কদর করতে শেখ। বলেই সেই দেহটা ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে ট্রেনের মধ্যেই পড়ে গেলাম। তবে তারপর থেকে আমি আর কোনোদিনও ট্রেনেই বলো বা বাসেই বলো গেটের সামনে ঝুলতে ঝুলতে যাইনি। আর বাইক সাইকেল সবই সাবধানে ধীর গতিতে চালাই। তোমরাও কিন্তু তাই করো।
আর কারো কথা ভাবো আর নাই ভাবো, বাবা মার কথা একবার ভেবো। কারণ তুমি যদি না বাড়ি ফেরো, তাহলে তাদের জীবনের বাকি সব কটা রাত ভূতের মতো তারা জেগেই কাটাবে। এতক্ষণ আপনারা শুনছিলেন যদি ফিরতে চাও।